যুক্তরাষ্ট্র চীনের পাল্টাপাল্টি শুল্ক আরোপে টালমাটাল বিশ্ববাজার। বাণিজ্য যুদ্ধ থামাতে চুক্তিতে আগ্রহী ট্রাম্প। আলোচনার দরজা খোলা থাকলেও লড়াই চলবে বলছে বেইজিং। ইসরায়েলকে নিয়ে ইরানের সামরিক শক্তি প্রয়োগের হুমকি ট্রাম্পের। তেহরানের ওপর একাধিক মার্কিন নিষেধাজ্ঞা। ওয়াশিংটনের সঙ্গে পরোক্ষ আলোচনায় বসবে পেজেশকিয়ান প্রশাসন। নিউ ইয়র্কের সৌন্দর্য দেখতে গিয়ে হাডসন নদীতে বিধ্বস্ত হেলিকপ্টার। একই পরিবারের 5 জন নিহত, প্রাণ গেছে পাইলটেরও। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। নতুন আরোপিত শুল্ক সহ চীনের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কের মোট হার এখন দাঁড়িয়েছে 145%। পাল্টা হিসেবে চীন আরোপ করেছে 84% ট্যারিফ। চলমান বাণিজ্য যুদ্ধ থামাতে চীনের সঙ্গে চুক্তি করতে আগ্রহী বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে পাল্টাপাল্টি শুল্ক আরোপের সরাসরি প্রভাব পড়েছে বিশ্ববাজারে, বিশেষ করে প্রযুক্তি খাতে। আরও তীব্র রূপ নিয়েছে যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য যুদ্ধ। আগের 20% ফেন্টালিন সম্পর্কিত শুল্ক সহ চীনের ওপর মোট শুল্কের হার এখন 145%। স্থানীয় সময় বৃহস্পতিবার একথা জানিয়েছে হোয়াইট হাউস। এর মধ্যে দেশটির ওপর নতুনভাবে আরোপিত শুল্ক 125%। পাল্টা হিসেবে যুক্তরাষ্ট্রের পণ্যে 84% শুল্ক বসিয়েছে চীন। এই বাণিজ্য যুদ্ধের মধ্যেই চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে আগ্রহের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে সাংবাদিকদের সামনে এই আগ্রহ জানান তিনি। এদিকে চীন জানায় যুক্তরাষ্ট্র নিজেদের সুবিধার জন্য শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তবে এ নিয়ে সংলাপের দরজা এখনো খোলা বলে জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু প্রয়োজনে শেষ পর্যন্ত লড়বে বলেও জানিয়ে দিয়েছে বেইজিং। দুই দেশের এই পাল্টাপাল্টি পদক্ষেপ বড় ধরনের চাপ সৃষ্টি করছে বৈশ্বিক বাণিজ্যে। বিশেষ করে মার্কিন শেয়ার বাজারে এর প্রভাব স্পষ্ট। বেকায়দায় পড়তে যাচ্ছে প্রযুক্তি খাত। বিশেষ করে অ্যামাজন ও অ্যাপলের মতো কোম্পানিগুলোর শেয়ার এক পর্যায়ে 7% পর্যন্ত পড়ে গেছে। বাজারে অস্থিরতা বৃদ্ধির পাশাপাশি অনিশ্চয়তা দেখা দিয়েছে বিনিয়োগকারীদের মধ্যে। অন্যদিকে আপাতত স্থগিত রয়েছে ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের শুল্ক বিরোধ। তবে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় সন্তোষজনক অগ্রগতি না হলে পাল্টা ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেইন। কাকুলি আখতার, সময় সংবাদ। মন থেকেই বাংলাদেশ সহ বিশ্বের 75টি বেশি দেশের জন্য 90 দিন শুল্ক স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে বলে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালেও পোস্ট দেন তিনি। তবে মার্কিন সিনেটরদের ধারণা, অন্যান্য দেশের পাল্টা শুল্ক আরোপ, আইন প্রণেতাদের উদ্বেগ, শেয়ার বাজারের প্রভাব, এসব কিছুই এই শুল্ক স্থগিতের সিদ্ধান্তের মূল কারণ। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন গণমাধ্যমের শিরোনামে জায়গা পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ ইস্যু। এরপর হঠাৎ করে 9 এপ্রিল বাংলাদেশ সহ বিশ্বের 75টি দেশে 90 দিনের জন্য শুল্ক স্থগিতের ঘোষণা দেন তিনি। চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ আরও উত্তপ্ত করে তুললেও অন্যান্য দেশের জন্য স্বস্তির বার্তা নিয়ে আসে ওই ঘোষণা। এমন আকস্মিক পরিবর্তনে পুঁজিবাজারের সূচকেও বড় ধরনের উত্থান ঘটে। মাত্র এক সপ্তাহ আগে নেওয়া শুল্কনীতি পরিবর্তনের ঘোষণা দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, মানুষ এটিকে অর্থনীতির ইতিহাসে সবচেয়ে বড় দিন হিসেবে আখ্যায়িত করছে। কয়েকদিন ধরেই তিনি নিজের মত বদলানোর কথা ভাবছিলেন। একসময় দ্রুত এ সংক্রান্ত পরিকল্পনা লিখে ফেলা হয়। এ সিদ্ধান্তে কোনো আইনজীবীর প্রয়োজন পড়েনি। এটি হৃদয় থেকে লেখা হয়েছে বলেও জানান ট্রাম্প। চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার আগে গত মঙ্গলবার রাতে ফক্স নিউজের একটি অনুষ্ঠানে অংশ নেন ট্রাম্প। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী শন হ্যাটির ওই অনুষ্ঠানের এক পর্যায়ে সিনেটর জন নিলি কেনেডি শুল্ক নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি কথা বলতে উপস্থাপকের কাছ থেকে বেশ কিছু সময় চান। এ সময় একদল রিপাবলিকান সিনেটরের সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী ফোন আলাপ করেন ট্রাম্প। এ সময় বিশ্ববাজারে অস্থিরতা ও বিশ্বজুড়ে ক্রমবর্ধমান মন্দা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সিনেটররা।
এরপর আরো কয়েকজন সিনেটরের সঙ্গে আলোচনা করেন ট্রাম্প। সিনেটররা ট্রাম্পকে শুল্কের ক্ষেত্রে প্রশাসনের সামনে দুটি পথ খোলা রয়েছে বলে জানান। এর একটি অন্য দেশকে শুল্ক কমাতে রাজি করানোর জন্য আরো পাল্টা শুল্ক আরোপ, অন্যটি গত সপ্তাহে ঘোষিত শুল্ক বহাল রাখা। সিনেটরদের ধারণা এই কথোপকথন ট্রাম্পকে শুল্ক স্থগিতের সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে। মৌসুমী সাথী, সময় সংবাদ। ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার আগে সামরিক শক্তি ব্যবহারের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন এই সামরিক শক্তিকে সামনে থেকে নেতৃত্ব দেবে ইসরায়েল। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, ওয়াশিংটনের সঙ্গে সরাসরি নয় বরং পরোক্ষ আলোচনায় নিজেদের অর্জন ও মর্যাদা রক্ষা করবে তেহরান। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই নতুন করে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আগামী 12 এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল সোমবার তিনি এ কথা জানান। এই আলোচনার আর মাত্র কয়েকদিন বাকি থাকতেই ইরানের ওপর সামরিক শক্তি প্রয়োগের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ইরানের কাছে যুক্তরাষ্ট্র বেশি কিছু চায় না, তবে তারা পারমাণবিক বোমা রাখতে পারবে না। আর তেহরান এতে অসম্মতি জানালে সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকি দেন ট্রাম্প। তিনি আরো জানান, এই সামরিক শক্তিকে নেতৃত্ব দেবে ইসরায়েল। যদি সামরিক সহায়তা প্রয়োজন হয় তাহলে আমরা তা অবশ্যই ব্যবহার করব, আর অবশ্যই ইসরায়েল এতে নেতৃত্ব দেবে। যদিও আমাদের কেউ নেতৃত্ব দেয় না, তবে আমাদের যা ভালো মনে হয় আমরা তাই করি। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়টি নাকচ করে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জানান, ওমানের মধ্যস্থতায় পরোক্ষভাবে আলোচনা হবে। বুধবার ইরানের প্রেসিডেন্ট আরো জানান, তেহরান সম্মানের সঙ্গে আত্মবিশ্বাস নিয়ে আলোচনা করবে। দেশটি নিজেদের অর্জন থেকে এক চুলো পিছিয়ে যাবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। এসবের মধ্যেই আবারও নিষেধাজ্ঞার দিকে গেল যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানায়, ইরানের পারমাণবিক কর্মসূচিকে সহায়তা করার অভিযোগে 5টি প্রতিষ্ঠান ও একজন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষিদ্ধ সংস্থাগুলো এর আগেও কালো তালিকাভুক্ত AEOI এবং টেসার সঙ্গে সংশ্লিষ্ট, যারা পরমাণু গবেষণা ও প্রযুক্তি উন্নয়নে কাজ করে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেটাই তাদের লক্ষ্য। মালিহা সুরওয়ার্দী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 3 শিশুসহ 6 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে হাডসন নদীতেই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন পাইলট ও বাকিরা স্পেন থেকে আসা একই পরিবারের সদস্য। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। নিউ ইয়র্কের দুটি নদী হাডসন ও ইস্ট রিভারে হেলিকপ্টার ভ্রমণ পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। এই রাইডের মাধ্যমে বিশাল বিশাল অট্টালিকা, আইকনিক স্ট্যাচু অব লিবার্টি ও ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সহ নিউ ইয়র্কের নান্দনিক সৌন্দর্য ভ্রমণ পিপাসুদের কাছে ধরা পড়ে। বৃহস্পতিবার স্পেন থেকে আসা 5 সদস্যের একটি পরিবার সেই রকমই একটি হেলিকপ্টার রাইডে বেরিয়েছিলেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, 15-20 মিনিট ধরে ওড়ার পর হঠাৎ হেলিকপ্টারটি হাডসন রিভারে বিধ্বস্ত হয়। মারা যান 3 শিশুসহ 5 সদস্যের পরিবারের সবাই। মারা গেছেন পাইলটও। 6 জন ভুক্তভোগীকেই পানির মধ্যে থেকে উদ্ধার করা হয়েছে। দুঃখজনকভাবে 6 জনকেই মৃত ঘোষণা করা হয়েছে। আমরা তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি। উদ্ধারকর্মীদের সাহস ও নিষ্ঠার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পুলিশ জানায়, পিয়ার 40 নদীর ঘাটে এ দুর্ঘটনা ঘটে। ফ্লাইং ট্র্যাকিং সাইট ফ্লাইট রাডারের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, হেলিকপ্টারটি প্রায় 16 মিনিট ধরে উড়েছিল এবং তারপর হঠাৎ নদীর পানিতে আছড়ে পড়ে। ঘটনাস্থলেই 6 জনের মৃত্যু হয়। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের রেকর্ড বলছে, 2004 সালে নির্মিত হেলিকপ্টারটির 2029 সাল পর্যন্ত বিমান চলাচলের যোগ্যতার সার্টিফিকেট ছিল। তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। বন্যায় বিপর্যস্ত কেন্টাকি, মিসিসিপি সহ যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল। গেল 3 দিনে অন্তত 26 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। কয়েকদিনের টানা বৃষ্টিতে নদীর পানি উপচে প্লাবিত হয়েছে বহু এলাকা। ধসে গেছে সেতু, ডুবে গেছে শত শত ঘরবাড়ি। অনেকেই ঘরে ফিরলেও এখনও বিপদ কাটেনি বন্যা কবলিত অঙ্গরাজ্যগুলোর।
দেখে নদী মনে হলেও এই চিত্র যুক্তরাষ্ট্রের কেন্টাকির লুইভিলের প্রধান সড়কের। স্থানীয় সময় বুধবার সকালে লুইভিল মেট্রোপলিসের ক্যামেরায় ধরা পড়ে এ চিত্র। মেট্রোপলিসের সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় শহরের প্রাণকেন্দ্র ডুবে গেছে বৃষ্টির পানিতে। ওয়াটারফ্রন্ট পার্ক, বিগ ফোর ব্রিজ, এমনকি লিন ফ্যামিলি স্টেডিয়ামের প্রবেশপথ কিছুই বাদ যায়নি। একতলা ভবন, পার্কিং লট আর ইন্টারসেকশন সব তলিয়ে গেছে নদীর পানিতে। কেবল লুইভিলেই নয়, মিসিসিপি, টেনেসি, আরকানসাস ও মিজৌরি সহ একাধিক অঙ্গরাজ্যে ভয়াবহ বন্যায় মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। জলবায়ু পরিবর্তনের কারণে যুক্তরাষ্ট্রে এখন আগের তুলনায় ভারী বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় জলবায়ু সংস্থা। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ওহাইও রিভার ভ্যালি ও মিডওয়েস্ট অঞ্চলে। কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার জানিয়েছেন, বন্যার পানি কমতে থাকলেও এখনও অনেক এলাকা বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে। কিছু জায়গায় নদীর পানি এখনও বিপদসীমার ওপরে বইছে। জলাবদ্ধ এলাকায় কেউ যেন গাড়ি নিয়ে ঢুকে না পড়েন সেজন্য সতর্ক করা হয়েছে। কেন্টাকির রাজধানী ফ্র্যাঙ্কফুর্টে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। জর্জিয়া, ইন্ডিয়ানা ও মিসিসিপিতেও পাওয়া গেছে বন্যা বা ঝড় সংশ্লিষ্ট মৃত্যুর খবর। বেন্টন, হিকোরির মতো শহরে 15 ইঞ্চির বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বন্যার ক্ষয়ক্ষতি মোকাবিলায় কিছু এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। চলছে বাড়ি বাড়ি গিয়ে উদ্ধার তৎপরতা। এদিকে বন্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঝড় ও টর্নেডোর তাণ্ডবও। ব্লু স্প্রিংস, মিসিসিপিতে টর্নেডো হয়েছে। জ্যাসপার কাউন্টিতে টর্নেডোয় উড়ে গিয়ে ধ্বংস হয়েছে ভ্রাম্যমাণ বাড়ি, যেখানে হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। পানামায় মার্কিন সামরিক ঘাঁটি নির্মাণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দেশটির সরকার। পানামার প্রেসিডেন্ট মুলিনো সাভ জানিয়েছেন, তাদের মাটিতে কোনো সামরিক কিংবা প্রতিরক্ষা ঘাঁটি নির্মাণ করতে দেওয়া হবে না। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেসের সঙ্গে বৈঠকের পর মধ্য আমেরিকার দেশটি জানায়, খালের ওপর পানামার সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের মসনদে বসার পর থেকে ডোনাল্ড ট্রাম্প পানামা খালে চীনের হস্তক্ষেপ নিয়ে নানা মন্তব্য করেছেন। পানামা খালের নিয়ন্ত্রণ নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সেখানে সেনা সংখ্যা বাড়ানোর পরিকল্পনার কথাও জানিয়েছিলেন। মঙ্গলবার মধ্য আমেরিকার দেশ সফরে গিয়ে সেখানে সেনা ঘাঁটি নির্মাণের প্রস্তাব দেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। তার এমন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে পানামা। বিভিন্ন গণমাধ্যমের খবর, পিট হেগসেথের প্রস্তাব নাকচ করে দিয়েছেন পানামার প্রেসিডেন্ট মুলিনো। তিনি সাফ জানান, তাদের মাটিতে কোনো সামরিক কিংবা প্রতিরক্ষা ঘাঁটি নির্মাণ করতে দেয়া হবে না। যদিও এর আগে পানামা সফররত মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মুলিনো জানিয়েছিলেন, মধ্য আমেরিকার দেশটিতে মার্কিন সামরিক প্রশিক্ষণ বাড়াতে উভয় দেশ চুক্তি করছে। একই সঙ্গে তিনি জানান, খালের ওপর পানামার সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। পানামা খাল মধ্য আমেরিকার দেশ পানামায় অবস্থিত 82 কিলোমিটার দীর্ঘ এক জলপথ। এটি প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে। 1914 সালে যুক্তরাষ্ট্র এই খাল নির্মাণ করে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর 1999 সাল থেকে খালটি পরিচালনা করছে পানামা সরকার। খালের সবচেয়ে বড় উপযোগিতা হলো এটি এশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের এবং যুক্তরাষ্ট্রের পশ্চিম ও পূর্ব উপকূলের দূরত্ব অনেক কমিয়ে দিয়েছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। মহাকাশ থেকে পৃথিবীর রেইন ফরেস্টে নজরদারি চালানোর পরিকল্পনা করছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি। 29 এপ্রিল মহাকাশে যাত্রা শুরু করতে যাচ্ছে বায়োমাস নামের এক বিশেষ স্পেস প্রোব। এর লক্ষ্য পৃথিবীর সবচেয়ে ঘন বনাঞ্চলে কার্বনের পরিমাণ পরিমাপ করা আর সেই তথ্য দিয়ে আবহাওয়ার পরিবর্তন ও বন উজাড়ের আসল চিত্র তুলে ধরা। বনের ভেতর কি চলছে তার তথ্য এবার নেওয়া হবে মহাকাশ থেকে, এমনই পরিকল্পনা করছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি। পৃথিবীর সবচেয়ে বড় বনাঞ্চলগুলোতে কার্বনের পরিমাণ পরিমাপ করার পাশাপাশি তথ্য সংগ্রহ করে আবহাওয়ার পরিবর্তন ও বন উজাড়ের আসল চিত্র তুলে ধরার লক্ষ্য নিয়ে আসন্ন 29 এপ্রিল মহাকাশে যাত্রা শুরু করতে যাচ্ছে বায়োমাস নামের এক বিশেষ স্পেস প্রকল্প। বিজ্ঞানীদের মতে প্রতি বছর পৃথিবীর বনাঞ্চল প্রায় 8 মিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড টেনে নেয়, কিন্তু ধ্বংস আর উজাড়ের কারণে সেই কার্বন আবার ফিরে যাচ্ছে পরিবেশে। এই প্রযুক্তি ব্যবহার করে বোঝা যাবে প্রতি বছর কয় টন কার্বন বনভূমিতে জমা হচ্ছে এবং কিভাবে উজাড় ও ক্ষয়ের ফলে আবার তা বাতাসে ফিরে যাচ্ছে। পরিকল্পনা অনুযায়ী 29 এপ্রিল উৎক্ষেপণের পর প্রবটি কয়েক বছর ধরে পৃথিবীর কক্ষপথে ঘুরে তথ্য সংগ্রহ করবে। হুমকির মুখে পড়েছে বনাঞ্চল, আমাদের এই তথ্য প্রয়োজন। এই যন্ত্র জলবায়ু পরিবর্তনের তথ্য সরবরাহ করবে।
প্রোবটির সঙ্গে যুক্ত করা হয়েছে এক উন্নত রাডার স্ক্যানার, যার মাধ্যমে প্রথমবারের মতো বনাঞ্চলের পাতার উভয় পাশ এবং মাটির কাছাকাছি পর্যন্ত প্রবেশ করা যাবে। বায়োমাস প্রোবের প্রধান লক্ষ্য বন থেকে কার্বন সঞ্চয়ের পূর্ণ চিত্র তুলে ধরা। এই তথ্য শুধু গবেষণার জন্য নয়, বরং তা জলবায়ু নীতিমালায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি সহানুভূতিশীল হওয়ার জন্য দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। বৃহস্পতিবার নিজ পরিচয়পত্র পেশ করতে গেলে এই কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বিস্তারিত শিবলি আল সাদিকের রিপোর্টে। স্থানীয় সময় বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সংক্ষিপ্ত মত বিনিময়ের সুযোগ পান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। এই সময় দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি তার সদয় অনুভূতির জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রদূত। এই সময় বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা পৌঁছে দেন তিনি। এই অনুষ্ঠানে আরব আমিরাতের প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ করেন রাষ্ট্রদূত তারেক আহমেদ সহ 12টি দেশের কূটনীতিকরা। এখানে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সংক্ষিপ্ত আলোচনা হয়। এই আলোচনায় উঠে আসে প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশের কথা। এই সময় দুই দেশের জনগণের জন্য শান্তি কামনা করে প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আশাবাদ ব্যক্ত করেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের জন্য সমৃদ্ধি বয়ে আনবে। একই সঙ্গে বন্ধুত্বপূর্ণ দুই দেশের স্বার্থের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রতি তার আগ্রহও জানান। এই সময় বাংলাদেশের পাশাপাশি পরিচয়পত্র পেশ করেন গুয়েতেমালা, দক্ষিণ সুদান, তুর্কি, ইসরায়েল, পানামা, স্পেন, জর্জিয়া সহ আরও কয়েকটি দেশের রাষ্ট্রদূত। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। ফিনল্যান্ডের প্রাচীন শহর হাঙ্কো এই বন্দরনগরী সূর্যাস্তেরও শহর। অনন্য এই শহরে শান্ত সমুদ্র আর অপার্থিব নৈসর্গিক সৌন্দর্য মিলেমিশে একাকার। তার উপর ঠায় দাঁড়িয়ে ঐতিহাসিক স্থাপনা পর্যটকের আনাগোনায় জমজমাট হয়ে ওঠে গ্রীষ্মকালে। নীলচে আভায় নরম ঢেউ, একেবারে ছবির মতো সুন্দর, যেন ক্যালেন্ডারের পাতায় দেখা সেই ল্যান্ডস্কেপ। সকাল 7টা নাকি রাত 9টা বুঝার উপায় নেই। রৌদ্রোজ্জ্বল দীর্ঘই বেলা, গ্রীষ্মকালে ফিনল্যান্ডের নয়নাভিরাম চিত্র। এ সময় হাঙ্কোর নৈসর্গিক দৃশ্য নিয়ে যায় দূর অজানায়। শীতকাল জুড়ে পর্যটক শূন্য, শুনশান নীরব। নীলচে পানি আর পাথর পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করার সেরা সময় গ্রীষ্মকাল। সৈকত তীরের কটেজগুলো চোখ ধাঁধানো। প্রকৃতির অনেক রূপ অনেকেই দেখেছেন, তবে হাঙ্কোর সৌন্দর্য আবিষ্কার করা যায় প্রকৃতির সঙ্গে ইতিহাস ঐতিহ্যের মিশেলে। নীল পানি অ্যান্ড মানে একদম ক্লিন ওয়েদার, সো ভালো লাগতেছে। বিভিন্ন দেশের থেকে আসে এবং এমনকি ফিনল্যান্ডের সিটি থেকেও অনেকে এদিকে চলে আসে। গ্রীষ্মে প্রকৃতির সৌন্দর্য উপভোগে পর্যটকদের জন্য প্রস্তুত ছোট ছোট জাহাজ, স্পিড বোট, ভাসমান বোট ও কটেজ। অপেক্ষায় প্রবাসী বাংলাদেশি পর্যটন ব্যবসায়ীরাও। আমরা যারা ব্যবসায়ী রয়েছি তারা আমরা এই সামারের জন্য অপেক্ষা করি, যাতে টুরিস্টরা আসে, তখনই আমাদের ব্যবসা ভালো হয়। আমরা এখানেও আমাদের একটা ব্যবসা আছে যেটা নাকি খুবই সিজনাল, গ্রীষ্মকালে আমরা করে থাকি, সেটাই এখন দেখতে আসছি এখানে কিভাবে কি কতটুকু করা যায়। প্রাচীন শহর হাঙ্কোতে পর্যটকদের যাতায়াত 1880-এর দশক থেকে। সাজানো শহরের নীল সবুজ সমারোহের মাঝেই উঁকি দিয়ে আছে ঐতিহাসিক স্থাপনা। একপাশে শান্ত সুনীল পানির কলতান, অন্য পাশে ইতিহাস ঐতিহ্যের স্থাপনাগুলো দাঁড়িয়ে আছে এবং এটি একসাথে দেখার জন্য মোক্ষম সময় হচ্ছে গ্রীষ্মকাল। সেটি এখন ফিনল্যান্ডে অপেক্ষায় এবং অন্যান্য দর্শনার্থী যারা আছেন তারাও আছেন হাঙ্কোতে এসে এই সময়টিকে উপভোগ করবেন। মহিষুদ্দিন মধু, সময় সংবাদ, হাঙ্কো, ফিনল্যান্ড। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। যুক্তরাষ্ট্র চীনের পাল্টাপাল্টি শুল্ক আরোপে টালমাটাল বিশ্ববাজার। বাণিজ্য যুদ্ধ থামাতে চুক্তিতে আগ্রহী ট্রাম্প। আলোচনার দরজা খোলা থাকলেও লড়াই চলবে বলছে বেইজিং।
এবং নিউ ইয়র্কের সৌন্দর্য দেখতে গিয়ে হাডসন নদীতে বিধ্বস্ত হেলিকপ্টার, একই পরিবারের 5 জন নিহত, প্রাণ গেছে পাইলটেরও। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গেই থাকুন সময়ের।